পাকা শসা প্রায় সময়ই আমরা খেতে চাই না, ফেলে দিই, আবার ঘরে থেকেও নষ্ট হয়। এভাবে টক তৈরি করে নিন। অসম্ভব স্বাদের একটি রান্না। আর এই রান্নার জন্য উপকরণও খুব একটা বেশি লাগে না। ঘরেই সব ধরনের উপকরণ প্রত্যেকের বাড়িতেই রয়েছে। রান্নার জন্য নিয়েছি পাকা তেঁতুল, চিনি এবং ফোড়নের জন্য সরিষা, শুকনো মরিচ আর সেই সাথে দুটি পাকা শসা। আর টক রান্নার জন্য শসাগুলো পাকা হলেই খেতে ভালো লাগে। কচি শসা দিয়ে টক কিন্তু খেতে ভালো লাগে না। প্রথমেই খোসাটা ছাড়িয়ে নেওয়ার আগে মুখটা কেটে দেখে নিলাম তিতে আছে কি না। শসার মুখের দিকে কিছুটা অংশ বাড়তি করে কেটে ফেলে দিলে তিতে লাগার ভয়টাও থাকে না। কোনো কোনো শসা তিতে নাও হতে পারে, তবে মুখের অংশটা একটু বেশি করে ফেলে দিলে ভালো হয়। খোসা ছাড়িয়ে নিয়ে টুকরা করে নিয়েছি, আর এরকম চিড়ে 4 টুকরা করে নিচ্ছি প্রত্যেকটা শসা। আর বুকের অংশটা ফেলে দিলে রান্নাটা খেতে চমৎকার লাগে। পাকা শসার এই বুকের অংশটা বা বিচির অংশটা তরকারিতে বা রান্নায় ব্যবহার করলে টক হয়ে যেতে পারে, তাই ফেলে দিয়ে একটু বড় বড় করে টুকরা করে নিচ্ছি। ইচ্ছে করলে ছোটও তৈরি করতে পারেন, আবার একটু চিকন চিকন লম্বা করেও কেটে নিতে পারেন নিজেদের পছন্দ মতো। প্রত্যেকটা শসারই এরকম টুকরা করে বুকের অংশ ফেলে দিয়ে টুকরা করে রেখেছি, আর ভালো করে ধুয়ে আনলাম। এবার রান্নার জন্য তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার শুকনো মরিচ হালকা আঁচে নেড়েচেড়ে ভেজে তুলে রাখবো। এই রান্নায় শুকনো মরিচ না দিলেও চলে, নিজেদের রুচি মতো নিয়ে নিতে হবে। শুকনো মরিচ একদম শেষে পরিবেশনের সময় ব্যবহার করব, তাহলে মচমচে থাকবে। আর মরিচ তুলে রেখে সরিষা ফোড়ন দিয়ে দিয়েছি, আর হালকা আঁচে ঢেকে রাখলাম, তাহলে সরিষা ফুটে বাইরে যাবে না। ভাজা সরিষার বেশিরভাগ অংশই অন্য একটি বাটিতে তুলে রাখছি, যেটা একদম শেষে পরিবেশনের ঠিক আগ মুহূর্তে ব্যবহার করব। এবার শসা এবং লবণ হলুদ দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নেব। এতে শসার কাঁচা গন্ধটাও দূর হয়ে যাবে। আর এরকম সবজি কষিয়ে টক রান্না করলে খেতে দারুণ লাগবে। গরমে শসা খাওয়ার উপকারিতা অনেক বেশি। জলের ঘাটতিও পূরণ করে, আবার হজমের জন্য খুবই ভালো। আর পাকা শসা এভাবে ফেলে না দিয়ে তরকারি অথবা টক রান্না করলে খেতে দারুণ লাগে। বিশেষ করে নিরামিষ দিনে এরকম মাছ ছাড়া সুস্বাদু টক তৈরি করলে খেতে কারোরই খারাপ লাগবে না। আর যখনই মাছ বা মাংস খেতে খেতে বিরক্ত লাগে, তখন এই ধরনের সবজির টক কিন্তু খুবই ভালো লাগবে। আর গরমে এই রান্নাটা সবার জন্যই খুব উপকারী। কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়েছি। সামান্য জলে এবার তেঁতুল গুলিয়ে রাখছি, কিছুক্ষণ পর ব্যবহার করব। আর ঢাকনা দিয়ে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিলাম। শসা যতক্ষণ ভালো সেদ্ধ না হবে ততক্ষণ চিনি বা টক কিছুই দেব না। টক বা চিনি দিলে সবজি সহজে সেদ্ধ হতে চায় না, তাই এই দুইটা উপকরণ শেষের দিকে দিলেই ভালো হয়। 3-4 মিনিট জাল হওয়ার পর শসা সেদ্ধ হলে তেঁতুলগুলা জল দিয়ে দিয়েছি, আবারও ঢেকে রাখলাম। আর কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে এবার চিনি দিয়ে দিচ্ছি। চিনির পরিমাণটা টকের পরিমাণ অনুযায়ী দিতে হবে, যে যেমন মিষ্টি পছন্দ করেন। এই টকটা একটু টক, একটু মিষ্টি, আবার একটু ঝাল ঝালও খেতে ভালো লাগে। ঝাল নিজেদের রুচি মতো দিতে হবে। নেড়েচেড়ে দেখে নিলাম সব কিছু ঠিক আছে কি না। তেঁতুল এবং চিনির পরিমাণটা নিজেদের পছন্দ মতো দিতে হবে। অনেকেই একটু টক বেশি পছন্দ করেন, কেউ আবার কম, তাই টক এবং চিনি এই দুইটার পরিমাণটা বুঝে দিতে হবে। লবণে কম ছিল, তাই লবণ দিয়ে নেড়েচেড়ে ঢেকে রেখেছি হালকা আছে। আর ভাজা সরিষা এবার যে পাত্রে টক ঢালবো সেই পাত্রে একটু নেড়েচেড়ে নিচ্ছি। ভাজা সরিষা এরকম একটু ডলে দিলে ঘ্রাণ খুবই সুন্দর পাওয়া যায়। আরও 2-3 মিনিট পর আবারও নামানোর আগে চেখে দেখে নিলাম সব কিছু ঠিক আছে কি না।
রান্নাটা প্রায় শেষের দিকে, এবার নামিয়ে রাখবো। আর ঝোল খুব বেশি রাখিনি, কিছুটা ঝোল না রাখলেও ভালো লাগবে না, একটু পাতলা হলে খেতে ভালো লাগে। এবার নামিয়ে রাখছি। আর যে পাত্রে নামাবো সে পাত্রে সরিষার গুঁড়োটা একটু নেড়েচেড়ে দিতে হবে, তাহলে ভাজা সরিষার ঘ্রাণ খুবই সুন্দর পাওয়া যাবে। গরমে এরকম সবজির টক রান্না করলে সবারই হজমের জন্য ভালো হবে। আর এরকম টক থাকলে নিরামিষ দিনেও খাওয়ার কোনো অসুবিধা হবে না। কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।